নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি ডিটেকটিভ গল্প, স্মাগলার, লেখক রাধারমন রায়। আয়নার সামনে দাঁড়িয়ে ছবির চেহারার সঙ্গে নিজের চেহারাটা আরেকবার মিলিয়ে নিলাম। সবই ঠিক আছে। ঘাড় পর্যন্ত নেমে যাওয়া মাথা ভর্তি লম্বা রুক্ষ চুল, এক মুখ বড় বড় দাড়িগোঁফ, গায়ে গেরুয়া রঙের ঢিলা পাঞ্জাবি। চুলদাড়ির রঙের সঙ্গে পাঞ্জাবির রং প্রায় মিলে গেছে। পরনে পাতলুন, পায়ে কোলাপুরি চটি, বাঁ দিকের কাঁধে কাপড়ের তৈরি ঝোলানো ব্যাগ, ডান হাতের বগলে খবরের কাগজে মোড়া একটি শতরঞ্চি এবং অতি প্রয়োজনীয় কয়েকটি জিনিস। সবই ঠিক আছে, কেবল রুদ্রাক্ষের মালাটা এখনো গলায় দেওয়া হয়নি। তাছাড়া দুরূহ তন্ত্রশাস্ত্রের কয়েকটি বইও নিতে ভুলে গেছি, এগুলি খুব কাজে লাগবে। মালাটা গলায় দিয়ে আয়নায় প্রতিফলিত নিজের চেহারাটা আর একবার দেখে নিলাম। এবারে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। আশ্চর্য রকম মানিয়েছে আমাকে। অবশ্য বেশবাসের চেয়ে আমার চেহারাটাই বেশি কাজে লেগেছে এখন। 6 ফুটের মতো দীর্ঘ শরীর, একটু রোগা, গায়ের রং অনেকটা সাহেবদের মতো ফর্সা, চোখ দুটো টানা টানা, ঈষৎ নীল, খানিকটা বাদামি রঙের চুলদাড়ি। প্রকৃতিদত্ত এই সম্পদগুলো না থাকলে ছদ্মবেশ ধারণ করা হয়তো কেবল পণ্ডশ্রমই হতো। ছদ্মবেশ, হ্যাঁ ঠিক তাই। আমি এখন আর প্রতাপাদিত্য রোডের সেই গণেশ হালদার নই। সুমিতার হত্যা রহস্য উদ্ঘাটিত হওয়ার পর উল্টে যাওয়া যে গণেশ একবার সোজা হয়েছিল, তাকে নিজের হাতে আর একবার আমি উল্টে দিলাম। তাহলে আমি এখন কে? ছবির পরিচয়ই আমার পরিচয়। আজ থেকে আমার কোনো নিজস্ব পরিচয় নেই। নকল পরিচয় নিয়েই আমাকে আজ উঠতে হবে রজনী সেন রোডের নতুন বাসায়, যার তাৎপর্য একটি অখণ্ড ভাড়া বাড়ি। যদিও বাসাটা এখনো হাতে আসেনি, তবে ভদ্রলোকের সঙ্গে ফোনে যা কথাবার্তা হয়েছে তাতে সেটা হাতে আসারই কথা। কারণ বাড়ির মালিক এই খ্রিস্টান ভদ্রলোকটি 3 মাসের ভাড়া জমা রেখে শ্বেত অশ্বেত যে কোনো সন্ন্যাসীকেই বাড়িটি ভাড়া দিতে রাজি আছেন। আসলে ভাড়াটিয়ার চেয়ে ভাড়ার সঙ্গে সম্পর্ক পাতাতেই তিনি বেশি আগ্রহী। অবশ্য গোয়েন্দা ইন্সপেক্টর সন্তোষ বিশ্বাসের প্রচেষ্টাই এক্ষেত্রে বেশি কার্যকর হয়েছে। প্রথমত, তার কথা বাড়ির মালিক অবহেলা করতে পারেন। দ্বিতীয়ত, ভাড়ার পুরো টাকাটাই আপাতত সন্তোষবাবু দিয়ে দেবেন। কেন দেবেন তা এখন বলবো না, শুধু জেনে রাখুন সন্তোষবাবুর একটি বিশেষ কাজের সাহায্যের জন্যই আমার এই দেশ বদল, বাসা বদল। বাসা বদল বললে সবটা ঠিক বলা হয় না, কারণ বর্তমানে কলকাতায় আমার নিজস্ব কোনো আস্তানা নেই। 7 বছর আগেই প্রতাপাদিত্য রোডের সেই বাসাটা আমার হাত ছাড়া হয়ে গেছে। এখন সেখানে এক মাদ্রাজি ভদ্রলোক জুড়ে বসেছে, আর আমি স্বয়ং গণেশ হালদার, যে নিজেকে আর একবার উল্টে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে, আশ্রয় নিয়েছি সন্তোষবাবুর বাড়িতে। সুমিতা হত্যার দায় থেকে মুক্ত হওয়ার পর আমার একটি চাকরির বিশেষ প্রয়োজন হয়ে পড়েছিল। কারণ পরের ঘাড়ে বেশি দিন তো নির্ভর করা চলে না। এর মধ্যে আরো একটা বিরাট দায় থেকে আমি মুক্ত হয়েছিলাম। পারিবারিক দায়িত্ব বলতে আমার আর কিছুই অবশিষ্ট ছিল না। আমার আইবুড়ো বোনগুলির বিয়ে হয়ে গেছে, ভাইটির মিলিটারিতে চাকরি হয়েছে এবং বাপ মা আমার প্রত্যাবর্তন পর্যন্ত অপেক্ষা না করেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এ খবর আমি সোনামাটি গ্রামে নিজে গিয়ে জেনে এসেছি। পারিবারিক কথা ভাবতে ভাবতে মনটা আমার ভারাক্রান্ত হয়ে উঠেছে। দীর্ঘদিন পরে আমাকে গ্রামে ফিরতে দেখে অনেকে যেমন আশ্চর্য হয়েছিলেন, তেমনি আমার বাপ মায়ের মৃত্যুর খবর দিয়ে আমার প্রতি সমবেদনাও প্রকাশ করেছিলেন। যাদের সঙ্গে কথা হলো তারা সবাই প্রায় বয়স্ক লোক, গ্রাম্য সম্পর্কে আমার কাকা জ্যাঠা ইত্যাদি। কথা বলার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আগে এরা আমাকে তুই বলতেন, এবারে বলছিলেন তুমি। আগে সবাই আমাকে ডাকনাম ধরে ডাকতেন,
এবার কেউ কেউ প্রথমে বেনামেই ডাকছিলেন, হয়তো ভাবছিলেন ডাকনাম ধরে ডাকাটা ঠিক উচিত হবে কি। গ্রামের প্রায় ছেলেরই ডাকনাম এবং ভালো নাম দুটো নামই থাকে। যৌবন প্রাপ্তির পর ছেলে যখন তুই থেকে তুমি হয়, তখন তার ছোটবেলাকার ডাকনাম অবলুপ্ত হয় আর তার ভালো নামটি খ্যাত হয়ে ওঠে। যেমন ছোটবেলাকার পটলা হয়ে যায় বিজন, পচা হয় পঞ্চানন ইত্যাদি। বোধ করি আমার গণেশ নামটি তাদের কাছে অজ্ঞাত থাকায় তারা আমায় সাহেব বলেই ডেকেছিল। সাহেব আমার ছোটবেলার ডাক নাম, নামকরণ করেছিলেন ঠাকুমা। উদ্দেশ্যটা ছিল হয়তো তামাশা। এখন যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন নামের সঙ্গে ব্যক্তির সামঞ্জস্য কেমন অপূর্ব হয়ে উঠেছে। বলা বাহুল্য, ব্যক্তির সঙ্গে নামের সামঞ্জস্য প্রায় থাকে না। কানা ছেলের নাম পদ্মলোচন রাখা না হলেও কৃষ্ণাঙ্গ ছেলের নাম প্রায় গৌরাঙ্গ শোনা যায়। এই কলকাতায় যদিও কেউ আমার সাহেব নামটি জানতেন না, কিন্তু আমার চেহারা দেখে অনেকে পরোক্ষভাবে আমাকে সাহেব বলে মন্তব্য করেছে। তন্ত্রশাস্ত্রের বই কটি ব্যাগে ভরে নিলাম। আপাতত এগুলিতেই আমার চলবে। তাছাড়া বাড়ি ভাড়া নেওয়ার আগেই সংসারটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া চলে না। সন্তোষবাবু বলেছেন আজকের রাতের মধ্যেই আমার অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি দিয়ে আসবেন এবং একটি লোকও দেবেন, যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজেই আমাকে সাহায্য করবে। মনে মনে নিজের নামটি এবার স্মরণ করে নিলাম। না, গণেশ হালদার নয়, উইলসন উড্রো। এই নামটি সন্তোষবাবুর খুব পছন্দ হয়েছে। অবশ্য আমি এটি ডিকশনারি থেকে বেছে নিয়েছি। যে ব্যক্তির কাছ থেকে নামটি ধার নিয়েছি তিনি 1856 থেকে 1924 সনের লোক। যে সে লোক ছিলেন না, তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। প্রথম মহাযুদ্ধের সময় তিনি শান্তির দূত রূপে খ্যাতি লাভ করেন। অবশ্য আমি নিজেও খুব শান্তিপ্রিয়, আর কোনো একটি অশান্তির মূলচ্ছেদের জন্যই আমার এই নবরূপ। বাসা ঠিক করতে বেশি বেগ পেতে হলো না। এদিক ওদিক নানা দিক ঘুরে একটু রাত করে রজনী সেন রোডের বাসায় আশ্রয় নিলাম। লেকের কাছেই, অথচ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের প্রায় ওপরেই, ঠিক যেখানে দেশপ্রাণ প্রাইমারি স্কুলটি আছে তার উল্টো দিকেই আমার বাসা। রাস্তার ওপরেই সম্পূর্ণ পৃথক একটি দোতলা বাড়ি। প্রতিবেশীদের সবাই প্রায় অবাঙালি। সন্তোষবাবু নিজেই দেখে শুনে এই অঞ্চলটা আমার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি বলেছিলেন এদিকটায় শুধু যে অবাঙালিরা বাস করে তাই নয়, বেশ কয়েকজন অভারতীয় ব্যক্তিও থাকেন। এই অভারতীয়দের মধ্যে কিছু আছেন আমেরিকান, কিছু ইউরোপিয়ান। অবশ্য এরা সবাই প্রবাসী, কলকাতায় চাকরি করেন। তাছাড়া আছেন কিছু মিশ্রিত ব্যক্তি, যাদের বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। চৌরঙ্গি এলাকা ছাড়া দক্ষিণ কলকাতার এই অঞ্চলটা এইসব লোকেরা বসবাসের জন্য বেছে নিচ্ছেন। সন্তোষবাবু আরো বলেছিলেন হিপি সম্প্রদায়ের কিছু লোকও আমার বাসার কাছাকাছি আড্ডা গেড়ে আছে। আমি বাসায় পৌঁছানোর ঘন্টা তিনেকের মধ্যে সন্তোষবাবু নিজে গাড়িতে করে আমার অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি দিয়ে গেলেন। সেই সঙ্গে কয়েকটি নির্দেশও দিয়ে গেলেন, যেমন খবরের কাগজ থেকে কেটে নেওয়া যে ছবির জীবন্ত আকার আমি ধারণ করেছি তার নামটি আমাকে প্রতিদিন জপ করতে হবে। আমার আসল নাম যে উইলসন উড্রো নয় তা যথাসময়ে প্রকাশ করতে হবে ইত্যাদি। আরেকটি দামি কথা তিনি বলেছেন, আমার জন্য নির্দিষ্ট করা একটি প্রাইভেট কার সবসময় নিকটস্থ পেট্রোল পাম্পে রেডি থাকবে। পাঞ্জাবি ড্রাইভারের মাথায় থাকবে লাল পাগড়ি বাঁধা। এই ট্যাক্সি ছাড়া অন্য কোনো যানবাহনে ওঠা আমার নিষেধ। গাড়ির নম্বরটাও আমাকে দিয়েছে। রহস্য কাহিনী বলতে যা বোঝায়, আমার এই গল্প যদি তার পর্যায়ে না পড়ে আমি দুঃখিত। সত্য ঘটনাকে আমি নামধাম পাল্টে যথাযথভাবে বলার চেষ্টা করছি, কিন্তু তাকে ফুলিয়ে ফাঁপিয়ে আজগুবি করে তোলার চেষ্টা আমি করব না। গল্পের খাতিরেই প্রসঙ্গ ছাড়িয়ে একটু তত্ত্ব কথা আমাকে লিখতে হচ্ছে। আমি বিশ্বাস করি সত্য ঘটনা যদি অবাস্তব হয়
তবে তা সাহিত্য নয়। আবার মিথ্যে কাহিনী যদি বাস্তব হয় তবুও তা সাহিত্য হবে। আর রহস্য কাহিনীও এমন হওয়া উচিত যা অন্তত কিছুটা সাহিত্যের পর্যায়ে পড়ে। তবে আমার এই কাহিনী যে সাহিত্য নয় তা আমি জানি, কারণ আমি নিজেই তো সাহিত্যিক নই। স্বাক্ষর উইলসন উঠল ওঠে গণেশ হালদার। পরের দিন সকালবেলা খবরের কাগজ খুলে দেখি একটি হিপির আড্ডার খবর বড় বড় অক্ষরে ছাপা হয়েছে। পাশেই একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন হিপি ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। এদের মধ্যে একজনকে আমার চেনা চেনা মনে হলো। সন্দেহ দূর করার জন্য আগের সংগৃহীত ছবিটির সঙ্গে একে মিলিয়ে দেখলাম। গরমিল বিশেষ কিছু পেলাম না। এই সময় একটি নাম আমার মনে পড়ল। সন্তোষবাবু যেটি আমায় জব করতে বলেছিল তা হলো লংফেলো। এই জন লংফেলোর ছদ্মবেশ আমাকে ধারণ করতে হয়েছে। এরই যমজ ভাই হচ্ছে চাইল্ড লংফেলো। অর্থাৎ আমার আসল নাম যখন উইলসন, ছদ্মনাম লংফেলো। জনকে আমি দেখিনি। যতদূর শুনেছি চাইল্ডের চেহারার সঙ্গে তার হুবহু মিল আছে। চোখ, মুখ, নাক, এমনকি চুলের পর্যন্ত মিল আছে। চাইল্ডকেও আমি সচক্ষে দেখিনি, কেবল তার ছবি দেখেছি। বলা বাহুল্য তার ছবির চেহারার সঙ্গে মিল রেখেই আমি জনের ছদ্মবেশ ধারণ করেছি। ভুল ত্রুটি হয়তো অনেক আছে, তা যথাসময় শুধরে নিতে হবে। খবর পেয়েছি জন লংফেলো এখনো আমেরিকায় আছে। সে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার। সে বরাবর হিপি সম্প্রদায়ের নিন্দা করে এসেছে। তার ধারণা এই সম্প্রদায়ের লোকেরা সিআইএর এজেন্ট। আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার প্রচুর টাকা খরচ করে অকমিউনিস্ট দেশগুলিতে এদের ছড়িয়ে দিয়েছে। একবার একটি সাময়িক পত্রিকায় হিপিদের নিন্দা করে জন একটি প্রবন্ধও লিখেছিল। জনের সম্বন্ধে এর চেয়ে বেশি খবর আমি জানি না। তবে তার বাপ মা এখনো বেঁচে আছে। বাবার নাম স্যামুয়েল লংফেলো। তিনি ক্যালিফোর্নিয়ার একটি কলেজের একজন অধ্যাপক। জনের মায়ের নাম রোজি লংফেলো। তিনি একজন প্রাক্তন সরকারি কর্মী। বিয়ের পর চাকরি ছেড়ে দিয়েছে। জন আর চাইল্ড ছাড়া তাদের আর কোনো সন্তানাদি হয়নি। চাইল্ড বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার কোর্স অসমাপ্ত রেখেই ভারতে চলে এসেছিল। এ ব্যাপারে জনের ধারণা ছিল চাইল্ড সিআইএর চাকরি নিয়ে ভারতে আসেনি। সে এসেছিল ইয়াংকি সভ্যতায় বীতশ্রদ্ধ হয়ে ভারতীয় সাধু সন্ন্যাসীদের কাছে জীবন জিজ্ঞাসার উত্তর খুঁজতে। স্বদেশে থাকতেই সে ভারতীয় সন্ন্যাসী যোগেশ মহারাজের নাম শুনেছিল। যোগেশ মহারাজ এই যুগের একজন শ্রেষ্ঠ তান্ত্রিক। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্ন্যাসী। দেশ বিদেশের হিপিরা একে গুরু বলে মেনে নিয়েছে। একদা চাইল্ড লংফেলো এর কাছে দীক্ষা নিতে ছুটে এসেছিল সুদূর ক্যালিফোর্নিয়া থেকে ভারতবর্ষে। লংফেলো পরিবার সম্পর্কে এর বেশি কোনো খবর সংগ্রহ করা সম্ভব হয়নি। চাইল্ড লংফেলোর কোনো সঠিক খবরও পাওয়া যায়নি। তবে সে যে এদেশের কোনো হিপি দলের নায়ক হয়ে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুলিশের ধারণা সে এখন বাংলাদেশেই আছে এবং খবরের কাগজে ছাপা একটি বিশেষ ছবি চাইল্ডের ছবি। আর একটি বিশেষ তাৎপর্যপূর্ণ খবর এই যে যোগেশ মহারাজ তার কাশিদামের আঁকড়া ছেড়ে কলকাতায় এসে নতুন আড্ডা তৈরি করেছে। কেওড়াতলার রাজারঘাটে একেবারে আদি গঙ্গার ধার ঘেঁষে তৈরি করা হয়েছে একটি ছোট কুঁড়ে ঘর। হিপিদের এখানে ঘন ঘন যাতায়াত করতে দেখা যায়। গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর তারা নানা রকম কৃচ্ছ সাধনের দ্বারা যোগাভ্যাস করে। পুলিশ এই আড্ডাটির উপর বিশেষ নজর রেখেছে। খবরের কাগজটায় আবার চোখ বুলালাম। ছবির নিচেতেই হিপি আড্ডার একটি সংক্ষিপ্ত খবর বেরিয়েছে। তা হলো রানাঘাটে হিপিদের একটি আড্ডা গড়ে উঠেছে। এরা কিছুদিন ধরে চূর্ণী নদীর উপর বজরায় বাস করছে। স্থানীয় অধিবাসীদের কাছে এরা কৌতূহল সৃষ্টি করেছে। দলে দলে লোক এসে এদের দেখে যাচ্ছে। আবার কেউ কেউ এদের সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করছে। আমি মনে মনে স্থির করলাম
আজ বিকেলেই এদের আড্ডায় একবার হানা দিতে হবে, কিন্তু তার আগে আমাকে একবার যেতে হবে কেওড়াতলায় যোগেশ মহারাজের কাছে দীক্ষা নিতে। সকালে চা পর্ব শেষ করে নির্দিষ্ট গাড়িতে উঠে চলে এলাম রাজার ঘাটে। এ সময় ভিড় কম ছিল। মহারাজ তখন ছিলেন ধ্যানে নিমগ্ন। কয়েকজন হিপিকে অনুসরণ করে আমিও ধ্যানে নিমগ্ন হলাম। ধ্যান ভাঙল প্রায় মিনিট 15 পরে। মহারাজ একে একে সকলের মুখগুলো দেখে নিলেন। আমার দিকে তাকাতেই আমি ইংরাজিতে বললাম, আমি ক্যালিফোর্নিয়া থেকে এসেছি, ভারতীয় তন্ত্র সাধনের প্রতি আকৃষ্ট হয়ে। তাছাড়া মনে মনে আমি যোগেশ মহারাজকে গুরু বলে মেনে নিয়েছি। এখন বাকি আছে কেবল তার কাছ থেকে দীক্ষা নেওয়া। আরো বললাম, আমি ভাঙা ভাঙা হিন্দি এবং বাংলা বলতে পারি। মহারাজ আমার কথায় খুব সন্তুষ্ট হলেন এবং কোনো এক মঙ্গলবার দুপুর রাতে তার কাছে যেতে বললেন। আজ রবিবার, কাজেই পরশুদিন যাব বলে দিনস্থির করলাম। এরপর নবাগত কয়েকজন হিপি ছেলে মেয়েদের সঙ্গে আলাপ হলো। এরাও এসেছে মহারাজের কাছে দীক্ষা নিতে। আলাপের সময় লক্ষ্য করলাম তাদের চোখে মুখে যেন সামান্য একটু সন্দেহের ছায়া ফুটে উঠেছে। তা দূর করার জন্য হেসে বললাম, আমার মা ছিলেন আমেরিকা প্রবাসী ইন্ডিয়ান। আমার কথায় তারাও হেসে উঠল এবং আমাকে সহজভাবে গ্রহণ করল। খানিক পরে সেখান থেকে বিদায় নিয়ে ফিরে এলাম রজনীশের রোডে। একটা কথা বলতে ভুলে গেছি, আমার ঘরে টেলিফোনের অ্যারেঞ্জমেন্ট ছিল। ফোনে সন্তোষবাবুকে সকালবেলা সমস্ত ঘটনা জানালাম। এ সময় তিনি লালবাজারে ছিলেন। যাই হোক, আমার রানাঘাট যাওয়া মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে গেল। এর মধ্যে খানিকটা প্রস্তুতি করে নিলাম। রাত্রিবেলা সন্তোষবাবু এলে তার সঙ্গে অনেকক্ষণ বসে যুক্তি করলাম। ঠিক হলো পাঞ্জাবি ড্রাইভার বীর সিং সহকারী রূপে আমার সঙ্গে যাবে। ধুতি পাঞ্জাবি পরা বাঙালির বেশেই যাবে। মঙ্গলবারের শেষ রাতে প্রাইভেট গাড়িতে উঠে যেতে হবে। কিন্তু মানুষ যা প্ল্যান করে তাকে সবটা বাস্তবে রূপ দেওয়া যায় না। যত সহজে চাইল্ড লংফেলোকে কায়দায় আনবো ভেবেছিলাম, তা হবার নয়। কারণ আজ রাত্রেই একটি অভাবনীয় ঘটনা ঘটে গেল। কিসের একটা শব্দে ঘুমটা ভেঙে গিয়েছিল। পাশ ফিরতে গিয়ে চোখে পড়ল একটি ছায়ামূর্তি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। স্বপ্ন কি সত্য তা যাচাই করার জন্য ভালোভাবে তাকাতেই দেখলাম আরেকটি ছায়ামূর্তি ভিতরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করল এবং আগের মূর্তিকে নিঃশব্দে অনুসরণ করল। প্রথম মূর্তি যখন প্রায় আমার কাছে চলে এসেছে, তখন আমি চিৎকার করব কিনা ভাবছি, ঠিক তখনই সে পিঠের ওপর হাত রেখে অস্ফুট আর্তনাদ করে মাটিতে লুকিয়ে পড়ল এবং গোঙাতে লাগলো। দ্বিতীয় মূর্তি তৎক্ষণাৎ সুইচ টিপে আলো জ্বালালো এবং মাথার লাল পাগড়ি দিয়ে প্রথম জনের মুখ বেঁধে ফেলল। একসঙ্গে দুজনকেই আমি চিনতে পারলাম। প্রথম ব্যক্তি সকালে রাজার ঘাটে দেখা হিপিদের একজন এবং দ্বিতীয় ব্যক্তি স্বয়ং বীর সিং, অর্থাৎ আমার সহকারী। বীর সিং ছোট একটি লোহার রড দিয়ে আগন্তুকের পিঠে এমন ভাবে গুঁতো দিয়েছিল যে বাবাজি সংজ্ঞা লোপ পেয়েছিল। কেন জানি না আমার মনে হলো আগন্তুককে বাঁচিয়ে রাখার প্রয়োজন অপরিসীম। কাজেই বীর সিংকে থামাতে হলো। একটু জল হাওয়া দিতেই আগন্তুক হারানো জ্ঞান ফিরে পেল এবং আমার মুখের দিকে সবিস্ময়ে তাকিয়ে রইল। ইংরাজিতেই তাকে জিজ্ঞেস করলাম, হঠাৎ শিষ্য ভাইকে খুন করতে এলে কেন? আগন্তুক নিরুত্তর। আবার বললাম, তুমি এবং আমি যে একই, অর্থাৎ যোগেশ মহারাজের শিষ্য, এ কথা কি তোমার মনে পড়ছে না? কথার জবাব দাও, না হলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আগন্তুক বলল, আমাকে তুমি ভুল বুঝছো, আমি যোগেশ মহারাজের শিষ্য নই। কিন্তু আজ সকালেই যে তোমাকে রাজার ঘাটে যোগেশ মহারাজের কাছে দেখলাম। ঠিকই দেখেছ, তবু আমি তার শিষ্য নই। তাহলে তার কাছে গিয়েছিলে কেন? কাজ ছিল। কি কাজ? বলবো না। আমাকে বলতেই হবে।
নচেত তোমাকে পুলিশের হাতে তুলে দেব। পুলিশের নাম করতেই কাজ হলো। সে বলল, আসলে আমি হিপি নই, হিপিদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তবে হিপিদের বিষয় আমার জানার খুব কৌতূহল, তাই যোগেশ মহারাজের কাছে মাঝে মাঝে যাই। তুমি থাকো কোথায়? ফ্রি স্কুল স্ট্রিটে। কি কাজ করো? ফুটের ওপর একটা বুক স্টল আছে। আমাকে খুন করতে এলে কেন? আমার মনে হয়েছিল তুমি পুলিশের লোক, আমার পেছনে লেগে আছো। মনে হওয়ার কারণ? আগেই বলেছি, ফুটের ওপর আমার একটা বুক স্টল আছে, সেখানে বইয়ের সঙ্গে চোরাই জিনিসও বিক্রি হয়। তুমি হয়তো তা জানতে পেরেছো। আমাকে কোনোদিন ফ্রি স্কুল স্ট্রিটে দেখেছো? দেখেছি। তুমি আমার কাছ থেকে গত মাসে অনেক বই আর কিছু চোরাই জিনিস কিনেছো, আর কথা দিয়েছো প্রতি মাসে 1000 টাকার বই আর চোরাই জিনিস কিনবে। তোমারই নাম চাইল্ড লংফেলো তো? আমার নাম থাক, তোমার নামটা বলো। অলিভার জোসেফ। আমি একটু ভেবে নিয়ে বললাম, আমার নাম জন লংফেলো, আমি ক্যালিফোর্নিয়ার অধিবাসী। চাইল্ড লংফেলো আমার ভাই, বহুদিন যাবৎ নিরুদ্দেশ। শুনেছি সে ইন্ডিয়াতে আছে, আমি তারই খোঁজে এখানে এসেছি। কাজেই তুমি আমাকে ভুল ভেবেছ। যাই হোক, চাইল্ডকে খোঁজার কাজে তুমি যদি আমাকে সাহায্য করো, উপযুক্ত পারিশ্রমিক দেব, আর পুলিশের হাতেও তোমাকে দেব না। অবশ্য চোরাই জিনিস বিক্রি করা বন্ধ করতে হবে। আমার প্রস্তাবটা ভেবে দেখো। জোসেফ কয়েক মিনিট গুম হয়ে বসে রইল। আমি ইশারা করতেই বীর সিং বাইরে চলে গেল। অবশেষে জোসেফ বলল, আমি পারিশ্রমিক ছাড়া তোমার কাছে সাহায্য করতে রাজি আছি, কিন্তু ব্যবসা বন্ধ করতে পারবো না, তাহলে উপবাসে মরতে হবে। তোমাকে কেবল চোরাই জিনিস বিক্রি করা বন্ধ করতে বলেছি। ওটাই তো আমার ব্যবসা। অন্য ব্যবসা করবে, আমি সাহায্য করব, বুঝেছ? এখন আমাকে কি করতে হবে? এখন বাড়ি চলে যাও। সামনের মঙ্গলবার সন্ধ্যার সময় তুমি আমার এখানে চলে আসবে, তখন তোমার কাজ বলে দেব। আমি বীর সিংকে ডেকে তার গাড়িতে করে জোসেফকে ফ্রি স্কুল স্ট্রিটে পৌঁছে দিতে বললাম। নিশুতি রাত, থমথম করছে চারিদিক। মাঝে মাঝে দু একটা বেওয়ারিশ কুকুরের ডাক এবং পাহারাওয়ালা লাঠির আওয়াজ নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। আমি নিঃশব্দে নিঃসঙ্গ অবস্থায় রাজারঘাটে উপস্থিত হলাম। সেখানে এক অলৌকিক দৃশ্য আমার জন্য উন্মোচিত হয়েছিল। আজ মঙ্গলবার, 1 ফেব্রুয়ারি 1972। আকাশটা মেঘলা থাকায় শীত নেই, যেন বসন্ত এসে গেছে। হিপিরা সবাই শুয়ে আছে, কেবলমাত্র যোগেশ মহারাজ জাগ্রত অবস্থায় আসন করে বসে আছে। আমাকে দেখেই যোগেশ মহারাজ বললেন, এসো জন, আমার সামনে বসো। আমি বসলাম, কোনো কথা বললাম না। ইনি আমার জন নামটি মনে রেখেছেন দেখে কেবল বিস্মিত হলাম। তোমাকে আজ দীক্ষা দেব বলেছিলাম, এখন যা বলি মন দিয়ে শোনো, কারণ এটাই হচ্ছে তোমার দীক্ষা মন্ত্র। 1 নম্বর, বাঁধা ধরা ভাবে কোথাও বাস করবে না। 2 নম্বর, অন্য লোকের ক্ষতি না করে কিংবা দেশের আইন ভঙ্গ না করে যা খুশি করতে পারো। আর 3 নম্বর হলো, নিজে শান্তিতে থাকবে এবং অপরকেও শান্তিতে থাকতে সাহায্য করবে। এই হলো দীক্ষা। আমি ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলাম এবং মাঝে মাঝে তাকে দর্শন করার ইচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আমার বাসায় তখন অলিভার জোসেফ এবং বীর সিং অপেক্ষা করছিল, কারণ আজ ভোরেই আমাদের রানাঘাটে রওনা হওয়ার কথা। রানাঘাট পৌঁছতে সকাল 6টা বেজে গেল। স্টেশনের কাছে গাড়িটা পার্ক করে রেখে আমরা 3 জনে হরিদাস পালের মিষ্টির দোকানে এসে বসলাম। এখানকার পান্তুয়া বিশ্ববিখ্যাত, কিন্তু সেই সকালে বেশি খাওয়া গেল না।
তবু মাথা পিছু 2 টাকা করে বিল উঠল। চায়ের দাম স্বতন্ত্র। কথা প্রসঙ্গে দোকানের এক খদ্দেরের কাছ থেকে জেনে নিলাম কোথায় হিপিদের অবস্থা। চাঁদিনীর ঘাট। ঘাটের সামনে বিরাট মাঠ। মাঠের পশ্চিমে পাল চৌধুরীদের ঐতিহাসিক বাড়ি। বাড়ির অধিকাংশটাই এখন পোড়ো, ধসে গেছে ব্যাপক অংশ। খানিকটা মেরামত করে রাখা হয়েছে, যেখানে আছে পূজা মণ্ডপ। মাঠে বসে মেলা, 12 মাসে 13 পার্বণ উপলক্ষে। এখানকার বিখ্যাত মেলা হলো বিজয়া এবং রথের মেলা। দুর্গা প্রতিমা বিসর্জনের দিনে যে মেলা বসে সেটাই হলো বিজয়া। নববর্ষের দিনে গৌষ্ঠ বিহারের মেলাও খুব জাঁকজমকপূর্ণ হয়। এছাড়া চড়ক, ঝুলন প্রভৃতিও আছে। চাঁদিনীর ঘাটটি অবশ্য বছরে একবার আলোকমালায় সজ্জিত হয়, আর তা হয় বিজয়ার রাতে। কিন্তু বছরের সবসময়ই ঘাটটি থাকে সরগরম। প্রথমত, এটি খেয়া পারাপারের একটি প্রধান ঘাট। দ্বিতীয়ত, ঘাটটির সামনে প্রশস্ত চর থাকায় এটি অবসর বিনোদনের স্থান হিসেবেও ব্যবহৃত হয়। এই ঘাটেই বসেছে হিপিদের আড্ডা। আমরা এই ঘাটের ধারে এসে বসলাম। হিপিদের নৌকাটি আমাদের কাছ থেকে মাত্র কয়েক গজ দূরে। একটি বৃহৎ আকারে ছই দেওয়া বজরা নৌকা। পিছনে গলুইয়ের উপরে 2জন হিন্দুস্তানি মাঝি বসে আছে। ছইয়ের উপরে বসে আছে কয়েকজন হিপি। ওরা রোদ পোয়াচ্ছে, সঙ্গে সঙ্গে ধূমপানও করছে। কারণ একটি ছোট কোলকে মাঝে মাঝে হাত বদল হয়ে বৃত্তাকারে ঘুরছে। এখানে আসার পরিশ্রম যে অন্তত আংশিকভাবেও সার্থক হয়েছে, এটা ভেবে খুবই আশান্বিত হলাম। আমার সঙ্গে 2-1জন হিপির চোকাচোকি হলো। ওরা আমাদের দেখে সম্ভবত নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। একজন তরুণ হিপি নৌকা থেকে নেমে এলো। আমাদের কাছে এসে ইংরেজিতে বলল, গুড মর্নিং মিস্টার, আমার নাম রিচার্ড ভোলানাথ। প্রত্যুত্তরে আমি বললাম, গুড মর্নিং মিস্টার ভোলানাথ, আমার নাম জন লংফেলো, নিবাস ক্যালিফোর্নিয়া। ইনি হলেন মিস্টার অলিভার জোসেফ। ক্যালকাটায় পিসফুল স্ট্রিটে এর বইয়ের দোকান আছে। আর ইনি হলেন সর্দার বীর সিং, আমার ইন্ডিয়ান ফ্রেন্ড। ভোলানাথ বলল, আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? এই বলে সে আমার মুখের দিকে তাকিয়ে রইল। জবাব দিল অলিভার, আমরা এসেছি চাইল্ড লংফেলোর খোঁজে। মিস্টার জন হচ্ছেন তার এল্ডার ব্রাদার। হতে পারে এল্ডার ব্রাদার, কিন্তু আমাদের হিপি সমাজের রক্তের সম্পর্ক অবান্তর। তাছাড়া চাইল্ড সকালবেলা কারোর সঙ্গে দেখা করে না। আপনারা রাত্রিবেলা মানে 11টার পর আসবে। অন্য কোনো প্রয়োজন থাকলে আমাকে বলতে পারেন। আমি বললাম, না, আর কোনো দরকার নেই, ধন্যবাদ, আমরা রাত্রিবেলাতেই আসব, বিদায় এখনকার মতো। এই বলে আমরা উঠে পড়লাম। লোক মারফত সারাদিন নৌকাটির উপর নজর রেখেছিলাম। রাত 8টা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। 8টায় আমাদের কাছে খবর পৌঁছে দিয়ে লোকটি ঘাটে গিয়ে দেখে নৌকা নেই, কোনো হিপিরও পাত্তা নেই। কিন্তু নৌকাটা গেল কোন দিকে? এখন ভাটা। উজানে একটা বজরার নৌকা চালিয়ে যাওয়া যে সে কথা নয়। তার উপর বীর সিং নৌকা সহ যে 5জন মাঝিকে ঠিক করেছিল, তারা চাঁদনি ঘাটের উত্তরে একটি বাঁকের পরেই সব সময় নৌকায় বসে আছে। যদি হিপিদের নৌকাটিকে ওদিকে যেতে দেখে থাকে, তাহলে নিশ্চয়ই খবর দিতে আসবে, কারণ সেরকমই কথাবার্তা হয়েছে। ঘাট থেকে বড় বাজারে আমাদের এই ঠিকে বাসায় যাতায়াতে বড় জোর 10 মিনিট সময় লাগে। এরই মধ্যে বজরাটি ছেড়ে গেছে। বীর সিংকে আমাদের নৌকাটিকে চাঁদনির ঘাটে নিয়ে আসার নির্দেশ দিয়ে আমি এবং অলিভার এগিয়ে গেলাম ঘাটের দিকে। যে লোকটির উপর ভার দেওয়া ছিল নৌকাটির উপর নজর রাখবার জন্য, সেও আমাদের সাথে চলল। বীর সিং যে নৌকাটি ভাড়া করেছিল সেটি একটি ডিঙি নৌকা। আমরা ঘাটে পৌঁছানোর মিনিট 5 পরেই নৌকাটি এসে ঘাটে লাগলো।
কোন দিকে যেতে হবে আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি। সবাই একমত হয়ে ভাটার টানে নৌকা ছেড়ে দেওয়া হলো। বইটা ঝপঝপ করে পড়তে লাগলো জলে। নৌকা ছুটে চলল তীর বেগে দক্ষিণ মুখে। দেখতে দেখতে আমরা ছোট বাজার ঘাট, রিভার ব্রিজ, রাজোদ্দার শ্মশান ঘাট, সাহেব বাগান পার হয়ে আনুলিয়ার বাঁকে চলে এলাম। কিন্তু হিপিদের বজরার কোনো পাত্তা পেলাম না। বীর সিং এর হাতে ছিল একটি 5 ব্যাটারির টর্চ। সার্চ লাইটের মতো তার আলো পড়তে লাগলো দূরে কালো জলের উপরে, তীরবর্তী গাছপালার উপরে। নদীর পাশাপাশি যদি পাকা রাস্তা থাকতো তাহলে গাড়িটি আনা যেত। বাধ্য হয়ে সেটি রানাঘাট থানায় রেখে আসতে হয়েছে। থানার বড়বাবু গোপাল দাস আমাদের সঙ্গে 2-1 কনস্টেবল দিতে চেয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। কারণ বীর সিং এর ওপর আমার যথেষ্ট ভরসা আছে। তাছাড়া আগ্নেয়াস্ত্র তো সঙ্গেই আছে। আনুলিয়ার বাঁকটা পার হতেই ডান হাতে অর্থাৎ চূর্ণির পশ্চিম পারে একটি ছায়া ঘন অতি বৃদ্ধ বটবৃক্ষ। টর্চের আলোয় দেখা গেল বটগাছের নিচে হিপিদের নৌকাটি ভেড়ানো আছে। আমি বীর সিংকে টর্চ জ্বালাতে বারণ করে দিলাম এবং মাঝিদের নির্দেশ দিলাম আমাদের ডিঙিটি বজরার পাশে ভিড়াতে। আমাদের সাড়া পেয়ে হিপিদের নৌকার কেউ একজন হুইসিল বাজায়। প্রায় সঙ্গে সঙ্গে একটি টর্চের তীব্র আলো এসে আমাদের উপর পড়ল। আমি ইংরেজিতে বললাম, ভয় নেই, আমরা পুলিশের লোক নই। আমাদের সম্পর্কে তোমরা সম্পূর্ণ নির্ভাবনায় থাকতে পারো। বজরার উপর থেকে একটা বাঁচ খাই গলা ভেসে এলো। তোমরা কারা? আমরা সাধারণ মানুষ। আমার নাম জন লংফেলো। আমি ক্যালিফোর্নিয়ার অধিবাসী। আমি আমার ভাই চাইল্ড লংফেলোর সাথে দেখা করতে চাই। আমি বহু দূর থেকে আসছি, আমাকে নিরাশ করো না। আচ্ছা, এসো। আমি, অলিভার জোসেফ এবং বীর সিং বজরায় উঠে এলাম। একটি লোক ইঙ্গিতে আমাদের ভিতরে যেতে বলল। আমরা ভিতরে প্রবেশ করলাম। বজরার ভিতরটা একটি অখণ্ড শয্যা। সারি সারি শোয়ার ব্যবস্থা আছে, কিন্তু এখন সবাই উঠে বসে আছে। মাঝখানে একটি হ্যাজাক চলছে। চাইল্ড লংফেলোকে চিনতে কোনো অসুবিধা হলো না। ফটো দেখে দেখে তার মুখের গঠনটা প্রায় মুখস্থ করে ফেলেছিলাম। সে আমাদের 3 জনের মুখগুলো এক নজর দেখে নিয়ে বলল, অলিভার জোসেফ যে পুলিশের লোক এটা আমার জানা ছিল না, তবে এটা আন্দাজ করেছিলাম পুলিশ আমার জাত ভাইয়ের ছদ্মবেশেই হানা দেবে। আপনার মেকআপটা যাত্রা পালার পক্ষে মন্দ হয়নি স্যার। এই বলে সে আমার দিকে বাঁকা চোখে তাকালো। আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, আমাকে তুমি চিনতে পারছো না চাইল্ড? আমি তোমার দাদা জন। বাবা এবং মা তোমার জন্য বড়ই দুশ্চিন্তায় আছেন। তোমার খোঁজ করতে তারাই আমাকে ইন্ডিয়াতে পাঠিয়েছেন। চমৎকার চমৎকার অভিনয়। চাইল্ড হাততালি দিয়ে উঠল। পরক্ষণে একটি রিভলভার বার করে আমার মাথার দিকে তাক করে দৃঢ় কণ্ঠে বলল, তোমার আসল পরিচয় বলো, নইলে তোমার মাথার খড়ি উড়িয়ে দেব। বলো, 1, 2। বীর সিং অসহিষ্ণু হয়ে উঠেছিল। চোখের ইশারায় তাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, উইলসন উড্রো। কোথায় দেশ? আমেরিকায়। আমার পেছনে লেগেছো কেন? দলে ফেরার জন্য। চাইল্ড অন্যমনস্ক হতেই আমি খপ করে তার হাত থেকে রিভলভারটা কেড়ে নিলাম এবং তার দলবলকে উপরে হাত তুলতে বললাম। বীর সিং সকলের বডি সার্চ করে অস্ত্রশস্ত্র বার করে নিল এবং পকেট থেকে তার নিজের পিস্তলটি বার করে ওদের দিকে ঘোরাতে লাগলো। আমি চাইল্ডের চোখে চোখ রেখে বললাম, চোরাই জিনিসপত্র কোথায় রেখেছো? চোরাই জিনিস? হ্যাঁ, চোরাই জিনিস। আমি খোঁজ নিয়ে জেনেছি প্রায় 1.5 কোটি টাকার চোরাই সোনা তোমার নৌকায় আছে। মিথ্যে কথা। মিথ্যে কথা? বীর সিং, নৌকার গলুইতে যে শিকলটি বাঁধা আছে সেটা জল থেকে তোলো।
চাইল্ড এবং তার দলবল চঞ্চল হয়ে উঠল। বীর সিং একটি প্রকাণ্ড নোঙর টেনে তুলল। জোসেফ অলিভার অবাক হয়ে আমার কাজকর্ম দেখছিল। লোহার নোঙরটি অতি কষ্টে টেনে তুলে বীর সিং বেশ হতাশ হয়ে পড়ল। নৌকাটি ভাটার টানে দক্ষিণ মুখে ভেসে চলল। চাইল্ড অনেকটা বিজয়ের ভঙ্গিতে কাষ্ঠ হাসি হেসে বলল, মিস্টার উড্রো, কি এর পরেও বলবেন যে আমার নৌকায় চোরাই সোনা আছে? হ্যাঁ বলবো, কারণ এই নোঙরটি দেখে যদিও মনে হয় লোহা দিয়ে তৈরি, আসলে এটি নিরেট সোনার। এর উপরে কেবল লোহার পাত পরানো আছে। বীর সিং, একটা লোহার রড দিয়ে নোঙরটার উপরে একটা বাড়ি দিয়ে দেখো তো। বীর সিং বাড়ি দিতে লোহার পাত খানিকটা খসে গেল এবং ভিতরে সোনা হেজাকের আলোয় ঝলসে উঠল। চাইল্ডের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে সভায় বলে উঠল, আপনি কে? আমি প্রাইভেট ডিটেকটিভ গণেশ হালদার। কোনোদিন আপনার নাম শুনিনি। যাই হোক, আপনাকে আমি সন্তুষ্ট করবার চেষ্টা করব। দুঃখের বিষয়, আমাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। বীর সিং, এদের সকলের হাতগুলো পিঠ মোড়া করে বেঁধে ফেলো। আমার ব্যাগে দড়ি আছে, আর চাকু তো এদের কাছেই পেয়েছো। নাও, চটপট সেরে ফেলো। এখনই জোয়ার এসে পড়বে। রানাঘাটে পৌঁছাতে বড় জোর আধ ঘন্টা সময় লাগবে। 3 জন মাঝিকে আমার ভাড়া করা নৌকা থেকে উঠে এসে এই নৌকাটাকে সামলাতে বললাম। দেখতে দেখতে জোয়ার এসে গেল। দুটো নৌকো পাশাপাশি ভেসে চলল উত্তর মুখে। পূব দিকটা ক্রমশ ফর্সা হয়ে উঠতে লাগলো। পাখিদের তোড়ার সঙ্গীত আরম্ভ হয়ে গেল। জোসেফ অলিভার আমাকে বলল, আপনি যে বাঙালি এখনো তা বুঝতে কষ্ট হচ্ছে। আমি মৃদু হেসে বললাম, চোরাই জিনিস বিক্রি করতে তোমার কষ্ট হয় না? আমাকে আর একবার সুযোগ দিন, আমি আর ওসব বিক্রি করব না। কিন্তু তোমাকে সমস্ত চোরাই জিনিস পুলিশের কাছে জমা দিতে হবে। তথাস্তু। দুটো নৌকায় চাঁদনির ঘাটে এসে ভিড়ল। শিশু সূর্যটা যেন সহসা হামাগুড়ি দিয়ে পূব আকাশের উঠোনে চলে এলো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটি টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।